ধূমপান ও মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। স্মোকিং অ্যান্ড ড্রিঙ্কিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। মালা, এই মালা। ইয়েস ম্যাম। যতদূর মনে হচ্ছে এই হিরেগুলোর নকল নয়, অনেক দাম হবে, কারণ মুক্তগুলো সব আমরা পারবো না শেষ পর্যন্ত উদ্ধার করে দিতে। কি বলছেন কি আপনি এসব মিস্টার রয়? তাছাড়া এই ব্যাপারের সঙ্গে ঘনিষ্ঠভাবে সংশ্লিষ্ট আর একটা বিশেষ ব্যাপার তুই ভুলে যাচ্ছিস কেন সুব্রত? কি ব্যাপার বলতো? সেই কালো পাখিটা। ও আচ্ছা, সেই কালো পাখি। হ্যাঁ রে, সেই ময়না পাখিটা। ওই মুক্তগুলো অভিশপ্ত রে। এই তোমাদের ঘন্টা দুই, হ্যাঁ? তুমি একটা অঘটন না ঘটিয়ে ছাড়বে না দেখছি। এই সুব্রত, কি রে? ওঠ, তাড়াতাড়ি ওঠ। নমস্কার শ্রোতা বন্ধুরা, বাংলা সাহিত্যের রোমাঞ্চকর গল্প দিয়ে সাজানো গল্প ফ্যাক্টরির বিশেষ নিবেদন সুদর্শন। আজ আপনাদের জন্য নিহার রঞ্জন গুপ্তের লেখা কিরিটি অমনিবাসের কালো পাখির দ্বিতীয় পর্ব নিয়ে আমরা হাজির হয়েছি। গল্পের প্রধান চরিত্রে রয়েছে কিরিটি, সুব্রত, ম্যাডাম মাথিনা ও কৃষ্ণা। গল্পের সূত্রধার আমি নিশা। প্রথম পর্বে আপনারা শুনেছিলেন ইউসুফ মিয়াকে তার দোকানে কেউ গলা কেটে খুন করে রেখে দিয়ে গিয়েছে। ঘটনার তদন্ত করবার জন্য ইউসুফ মিয়ার ছেলে সুলতান কিরিটির কাছে আসে। সুলতান চলে গেলে ম্যাডাম মাথিনা আসে কিরিটির কাছে তার হীরের নেকলেস ও একটি ময়না পাখির নিখোঁজ হওয়ার কেস নিয়ে। ঠিক সেই দিন সন্ধেবেলায় কিরিটি ও সুব্রত ম্যাডাম মাথিনার হোটেলে চলে গেলেন। তারপর ভিতরে প্রবেশ করেই সুইটের সিটিং রুমেই ভদ্রমহিলার সঙ্গে মুখোমুখি হলাম। ভদ্রমহিলা সত্যিই খুব সুন্দরী, দৃষ্টি আকর্ষণ করবার মতো নিঃসন্দেহে। বয়স 40-এর কাছাকাছি হবে। রোগা পাতলা গড়ন, গায়ের রং উজ্জ্বল গৌর, পরনে বর্মিনীদের ধরনের একটি দামি সিল্কের শাড়ি ও গায়ে আন্দির ফুলহাতা জামা। মুখের গড়ন ঠিক বর্মিনীর মতোই, পাতলা একটা প্রসাধনের ছাপ মুখে, মাথায় একটি সুন্দর খোপা, দুহাতে 3 গাছা করে হীরকখচিত চুড়ি, গলায় হীরার কণ্ঠি আর কানে হীরার দুল। উজ্জ্বল আলোয় সেই হীরাগুলো যেন চকচক করছিল। গুড ইভিনিং, আসুন মিস্টার রয়। কথাটা বলে মহিলা আমার দিকে একবার তাকিয়ে পুনরায় কিরিটের দিকে তাকালেন। আলাপ করিয়ে দিই, এটা আমার বন্ধু বা সহকারী সুব্রত রায়। ও, তার মানে আপনারা দুজনেই রায়? হ্যাঁ, বলতে পারেন দুজনেই রায়। বসুন। মুখোমুখি দুটো সোফায় আমরা বসলাম। মহিলাও বসলেন মুখোমুখি। বাইরে খুব বৃষ্টি হচ্ছে, তাই না? হ্যাঁ, বাইরে ভালোই বৃষ্টি হচ্ছে। কিরিটি জবাব দিল। বৃষ্টি দেখে আমি তো ভাবছিলাম বোধহয় আপনারা আজ আসতেই পারবেন না। কিরিটি মৃদু হেসে বলল, হ্যাঁ, এই সময় তো বৃষ্টি হবেই, মনসুন বলে কথা। আচ্ছা, উনি যখন আপনার সহকারী, তাহলে তো আমরা নিঃসংকোচে কথাবার্তা আলোচনা করতে পারি মিস্টার রায়। মালা, এই মালা। মহিলার ডাকে ভেতরের ঘর থেকে একটি 24-25 বছরের বর্মী তরুণী বের হয়ে এলো। ইয়েস ম্যাম। মালাও দেখতে সুন্দরী এবং পরিচারিকা হলেও তার বেশভূষা খুব দামি এবং চোখে মুখে প্রসাধনের চিহ্ন সুস্পষ্ট। মালা, ড্রিঙ্কস? আচ্ছা, কি নেবেন বলুন মিস্টার রায়? হুইস্কি? আনুন, অসুবিধা নেই। আমার কাছে কিন্তু সব রকম ড্রিঙ্কসই আছে, অন্য কিছু যদি। না না, সেসব থাক, হুইস্কি আনতে বলুন। বলা বাহুল্য, ইংরেজিতেই কথাবার্তা চলছিল। ভদ্রমহিলা চমৎকার শুদ্ধ ইংরেজি বলেন। মালা চলে গেল। আরও আধ ঘন্টা পরে তখন দ্বিতীয় রাউন্ডের ড্রিঙ্কস চলছে। দেখলাম ভদ্রমহিলা বেশ ভালোই ড্রিঙ্কস করতে অভ্যস্ত। কিছুক্ষণ নানা ধরনের কথাবার্তার পর হঠাৎ এক সময় ভদ্রমহিলা বললেন, মিস্টার লাহিরি বলছিলেন আপনি ঠিকই আমার হাতটা উদ্ধার করে দেবেন। কিরিটি কোনো জবাব দেয় না। মহিলা আবার বললেন, আমি যখন আমার হাজব্যান্ডকে বলেছিলাম এ আর কারোর কাজ নয়, রঘুনাথেরই কাজ, সেই এই হাটটিকে চুরি করে ইন্ডিয়াতে এসেছে, তখন আমার হাজব্যান্ড আমাকে কি বলেছিল জানেন? কি বলুন তো? বলেছিল, তাই যদি হয়ে থাকে তাহলে সেই হার আর কোনোদিনও তুমি ফেরত পাবে না, আর রঘুনাথকেও কোনোদিনও আর ট্রেস করতে পারবে না। আচ্ছা মিস্টার রায়। হ্যাঁ বলুন। একবার ওর দেশে গিয়ে খোঁজ করলে হতো না? একটা কথা মিসেস জোসেফ। হ্যাঁ, কি বলুন তো? ওই রঘুনাথের কোনো ছবি আপনার কাছে আছে? ছবি? ইউ মিন ফটো? হ্যাঁ, ফটো। আমার অ্যালবামের মধ্যে থাকতে পারে।
ও ইয়েস ইয়েস ইয়েস, মনে পড়েছে মনে পড়েছে। ও একদিন আমার পাখিটার খাঁচার সামনে দাঁড়িয়ে আমার পাখিটিকে খাবার খাওয়াচ্ছিল। তখন সেই সময় আমি পাখিটির একটা ফটো ক্লিক করে রাখি। আশা করি সেইটা আমার অ্যালবামের মধ্যে আছে। রঘুনাথন এই পাখিটাকে খাওয়াতো নাকি? হ্যাঁ, একদমই। পাখিটি ওকে প্রচণ্ড ভালোবাসতো। বেশিক্ষণ ওকে না দেখতে পেলেই চিৎকার চেঁচামেচি করতো, নাথুন নাথুন করে। তাই বুঝি। হ্যাঁ, ও সামনে এলেই চুপ করে যেত। মিসেস জোসেফ, অ্যালবামটা কি আপনার সঙ্গেই আছে? হ্যাঁ, আমার সাথেই আছে। একবার কি দেখতে পারি এই অ্যালবামটা? অফকোর্স, ওয়েট, আনছি আমি। মহিলা উঠে গেল এবং একটু পরেই সুদৃশ্য চামড়ার দামি একটা অ্যালবাম হাতে ঘরে এসে ঢুকলেন। এই যে, এই নিন। মহিলা নিজেই পাতা উল্টে ফটোটা বের করে দিলেন। কিরিটি হাতে নিয়ে অ্যালবামের ফটোটা দেখতে লাগলো। আমিও দেখি। হঠাৎ চোখ তুলতেই নজরে পড়ল দরজার ওপাশে মালা দাঁড়িয়ে। মালার সঙ্গে চোখাচোখি হতেই সে সরে গেল চট করে দরজার আড়ালে। এই ফটোটা কি আমরা নিতে পারি, যদি আপনার কোনো আপত্তি না থাকে? আরে নিশ্চয়ই নিশ্চয়ই, খুলে নিন না। কিরিটি অ্যালবাম থেকে ফটোটা খুলে নিল। পোস্টকার্ড সাইজে সিপিআর প্রিন্টিং করা ফটোটা। খুব ভালো উঠেছে ফটোটা। পাখিটার ক্লোজ আপে ফটোটা তোলায় রঘুনাথনের মুখটাও স্পষ্ট উঠেছে। রঘুনাথন বোধহয় ফটো তোলার সময় যে ফটো তুলছিল তার দিকেই তাকিয়েছিল। জানেন, জোসেফ তো আমাকে ইন্ডিয়াতে আসতে দিতেই চায়নি। ওই এক প্রকার জোর করে আমি এসেছি। আসলে হারটার সাথে না আমার একটা সেন্টিমেন্ট জড়িয়েছিল। আচ্ছা, সে কীরকম সেন্টিমেন্ট? জোসেফ আমার স্বামী হলেও আমি বলবো মানুষটি না বড্ড কৃপণ প্রকৃতির। ওর হাত দিয়ে একটাও পয়সা গলে না। কিন্তু গত বছর আমাদের ম্যারেজ অ্যানিভার্সারিতে ও আমাকে পার্লের হারটা দিয়েছিল অ্যাজ আ প্রেজেন্ট। আমাদের এই 11 বছরের বিবাহিত জীবনে এই প্রথম ও আমাকে একটা এক্সপেন্সিভ গিফট দেয়। সেই হারটির দাম কম করে 30 থেকে 40 হাজার টাকা তো হবেই। কিন্তু তাই যদি বলেন তো। বুঝতে পেরেছি, আপনি আমার এই হীরের সেটটার কথা বলছেন তো? হ্যাঁ, মানে হুম, কিন্তু ওই সেটটি তো জোসেফের দেওয়া নয়। আচ্ছা, যদি কিছু মনে না করেন তো। মনে করবার কিছু নেই মিস্টার রায়, এটি আমার বাবার বিয়েতে দেওয়া আমাকে একটা উপহার। যতদূর মনে হচ্ছে এই হিরেগুলোর নকল নয়, অনেক দাম হবে। আমি আমার বাবার একমাত্র সন্তান। আমার বাবার জুয়েলারি বিজনেস আছে রেঙ্গুনে। খুব নামকরা একজন জুয়েলার্স আমার বাবা। একটা কথা বলবো মিসেস জোসেফ? হ্যাঁ বলুন না। অ্যালবামের প্রথম পাতাতেই যে ফটোটা দেখলাম আপনার পাশেই, তিনি নিশ্চয়ই আপনার স্বামী। ইয়েস, অফকোর্স, হি ইজ মাই হাজব্যান্ড। তাহলেও কিন্তু আমি তার প্রথম পক্ষ। আমাদের দুজনের বয়সের মধ্যে না বিস্তর তফাৎ আছে। তাহলে ধরুন 22 বছর। 22 বছর? হ্যাঁ, আমাদের যখন বিয়ে হয় তখন আমার বয়স 22, আমার হাজব্যান্ডের বয়স 44। রাদার হি ওয়াজ অ্যান ওল্ড ম্যান অ্যাট দিস টাইম। আমার বাবার তো বিয়েতে এতটুকুও মত ছিল না। কিন্তু শেষে ওই আমার একান্তই জোরাজুরির কাছে আমার বাবা পরাজিত হয়ে যায়। বলতে বলতে একটু থামলেন মাথিনা। হাতের গ্লাসটা তার শূন্য হয়ে গিয়েছিল। একটা বড় পেগ গ্লাসে ঢেলে তাতে সোডা মিশিয়ে দীর্ঘ একটা চুমুক দিয়ে বলতে লাগলেন আবার মাথিনা। জোসেফ না দামি আর রে জুয়েলসের সন্ধানে গোটা পৃথিবীর সমস্ত প্রান্তে ঘুরেছিল। গোটা 22টা বছরের জীবনে বিচিত্র তার সেসব অভিজ্ঞতা। তার মাঝে না সে রেঙ্গুনে আসতো, আমাদের মার্চেন্ট স্ট্রিটের হাউসে থাকতো। এই যাতায়াতেই তার সাথে আমার আলাপ পরিচয়। আচ্ছা, তারপর? রাত্রেবেলা খাওয়া দাওয়ার পর বারান্দায় বসে জোসেফ ওর জীবনের নানান অভিজ্ঞতা, নানা দামি রে জুয়েলারির সংগ্রহের কাহিনী, গল্প আমাকে শোনাতো জানেন। যা গল্প, উপন্যাস, কবিতা এসবের থেকে না প্রচণ্ড প্রচণ্ড রোমাঞ্চকর। আর এইগুলি শুনতে শুনতে আমি একটা থ্রিল অনুভব করতাম মনের মধ্যে। জোসেফের মুখ থেকে এইরকম গল্প শুনতে শুনতেই ধীরে ধীরে আমি ওর প্রতি একটা আকর্ষণ অনুভব করতে থাকি। হয়তো আপনাদের কাছে এই গোটা ঘটনা
খুব আনবিলিভেবল হতে পারে, কিন্তু বিশ্বাস করুন, আমি কেমন ওর প্রতি না একটা অ্যাট্রাকশন ফিল করতাম। আর এই অ্যাট্রাকশনটাই ধীরে ধীরে আমি ওর প্রতি একটা অনুরক্ততায় পরিণত হয়ে গেছিলাম। ও না কয়েকদিন বাদে চলে যেত। আমি না পথ চেয়ে বসে থাকতাম যে ও আবার কবে আসবে। অবশেষে আমি ওকে লুকিয়ে লুকিয়ে পত্র লেখা শুরু করি। পত্রের জবাব আসতো আমার বান্ধবীর ঠিকানায়। বলতে পারেন এই চিঠিপত্রের আদান প্রদানের মধ্যে দিয়েই আমাদের মধ্যে একটা নিবিড় ভালোবাসার সম্পর্কের সূত্রপাত হয়ে যায়। তারপর? তারপর তারপর আবার কি, আমরা দুজনে বিয়ে করে নিলাম। জানেন, বাবা মা প্রথমে একদম মানতে চায়নি, কিন্তু এই যে বললাম, আমার জেদের কাছে শেষমেশ তারা হার মানতে বাধ্য হয়ে গেলেন। চলে এলাম স্বামীর হাত ধরে সিঙ্গাপুরে। বিয়ের 5টা মাসও গেল না, আমার ভুলটা ভেঙে গেল। ভুল? হ্যাঁ, ভুলই তো বলবো। আমাদের বিয়ের আগে যখন সে আমাদের গৃহে গিয়ে অতিথি হয়ে থাকতো, তার পরবর্তীকালে চিঠিপত্র লেনদেনের মাধ্যমে যে কথোপকথন আমাদের হয়েছিল এবং সেখানে জোসেফের যে ব্যবহার ছিল না, সেটি তার চরিত্রের একটি দিক মাত্র, এবং সেটি জোসেফের আসল রূপও ছিল না। কিরকম? জিজ্ঞাসা করলাম আমি মাথিনার মুখের দিকে তাকিয়ে। যদিও ইতিমধ্যে আমি বা কিরিটি 2 পেগের বেশি খাইনি, মাথিনা কিন্তু 6টা পেগ শেষ করে 7ম শুরু করেছিলেন। লিকারের প্রভাবে তখন তার মুখটা লাল হয়ে উঠেছে, চোখের তারা দুটো চকচক করছে। বেশ নেশা হয়েছে, আর হওয়ারই কথা। অনর্গল সে বকে চলেছে। নেশার প্রভাবে মানুষ এমনিই হয়, একেবারে বল্লাহীন হয়ে পড়ে। হাতের গ্লাসে আর একটা চুমুক দিয়ে মাথিনা বললেন, জানেন, ওই মানুষটি না জীবনে 2টি জিনিসকেই ভালোবেসেছে, ওই নামি দামি জুয়েলসগুলো আর অর্থ। তার জীবনের সমস্ত আশা, আকাঙ্ক্ষা, সেন্টিমেন্ট, ভালোবাসা সবটা ওই নিকষটা নিরস পাথরগুলো আর ওই অর্থকে ঘিরেই ছিল। সেখানে আমার কোনো জায়গাই নেই। হ্যাঁ, সে যে আমাকে অবহেলা করত, অসম্মান করত তা কিন্তু নয়, কিন্তু একটা যুবতী নারীর পক্ষে এগুলো কি এগুলো কি ঠিকঠাক মানা যায়? স্বামীর অবহেলা, অশ্রদ্ধা কত কত সহ্য করা যায়? আমি না দিনকে দিন কেমন হাঁপিয়ে উঠছিলাম। বাড়িতে ঘরে আমি টিকতে পারতাম না। ধীরে ধীরে আমি বাইরে ঘোরাফেরা করতে শুরু করলাম, ক্লাবিং, পার্টি এইসবে যোগদান করে সময় কাটাতে থাকলাম। অবশেষে ড্রিঙ্কস করা শুরু করলাম। আপনার স্বামী এসব জানেন না? ইয়েস, অফকোর্স, সব জানে। সে না আমার কোনো বিষয় নিয়ে ইন্টারফেয়ারই করেনি। আর সেই থেকে গত কয়েক বছর ধরে না, সে তার ওই নামি দামি জুয়েলস, অর্থ এসব নিয়েই আছে, আর আমি আমার মতো নিজের জীবন নিয়ে আছি। গত বছর ম্যারেজ অ্যানিভার্সারিতে আমি তাকে বলেছিলাম, আজ পর্যন্ত তো কোনো কিছুই আমাকে দিলে না, অ্যাটলিস্ট এই বছর আমাকে এমন কিছু একটা প্রেজেন্ট দাও যেটাতে অ্যাটলিস্ট আমি ফিল করতে পারি আমার একটা প্রেজেন্স তোমার লাইফে অ্যাটলিস্ট আছে। ও বললে, কি চাও বলো? কি চাই? যা চাই তা প্রাণে ধরে দিতে পারবে তো? পারবো, বলো। তোমার ওই যে সিন্ধুক, ওই সিন্ধুকের মধ্যে বাক্সে একবার আমাকে তুমি অনেকগুলি মুক্ত দেখিয়েছিলে, ওই সেরা মুক্তগুলি দিয়ে আমাকে একটা হার বানিয়ে দেবে গো। বেশ, দেব তাহলে। আচ্ছা, সেই মুক্ত দিয়ে বোধহয় হারটা তৈরি হয়েছিল। হ্যাঁ, কিন্তু এক কথায় তিনি মুক্তগুলো আপনাকে প্রেজেন্ট করে দিলেন, আশ্চর্য লাগছে। আপনার মতো আমারও প্রথমে তাই মনে হয়েছিল, আমিও অবাক হয়ে গিয়েছিলাম। কিন্তু সারা পৃথিবী ঘুরে ঘুরে জোসেফ এই মূল্যবান এই মুক্তগুলোকে জোগাড় করেছিল। সেগুলি বেচত না, অনেকবার পয়সার অফার পেয়েও সেইগুলি কোনোদিন বেচতে চায়নি।
কেন, মুক্তগুলো কি তার খুব প্রিয় ছিল? সত্যি কি আশ্চর্য ছিল সেই মুক্তগুলি। ওই মুক্তগুলি থেকে কি অদ্ভুত দ্যুতি বেরাতো জানেন, কখনো গোলাপি, কখনো নীল, কখনো কমলা। জোসেফ বলতো ওই ধরনের মুক্ত একই সাইজের, একই রঙের সবসময় হয় না, অন্তত রেয়ার স্পেসমেন্ট এগুলো। ঠিক এইসব কারণেই না ওর কাছে ওই মুক্তগুলি অসম্ভব মূল্যবান আর দামি ছিল। ওইগুলিকে কোনোদিন বেচতে চাইতো না, কিন্তু আমাকে দিলে সেগুলি তো বেচাও হলো না, ঘরের জিনিস ঘরেই রইল তারই চোখের সামনে। আর অপরদিকে আমারকে উপহার দেওয়ার সান্ত্বনাটাও হয়ে গেছিল। আশা করি এই জন্যেই সে উপহারটা দিতে রাজি হয়ে গিয়েছিল। মুক্তোর হারটা চুরি যাওয়ার পর নিশ্চয়ই আপনার স্বামীর খুব লেগেছিল মনে, তাই না? শুধু লাগেনি মিস্টার রয়, রীতিমতো ও পাগল হয়ে গিয়েছে এই মুক্তোর হারটা চুরি যাওয়ার পরে। খাওয়া দাওয়া কিচ্ছু না, বাড়ি থেকেও এমনকি বের হয় না পর্যন্ত। ব্যবসা পাতি ছিকে তুলে বসেছে। স্বাভাবিক। 26টা বছর ধরে একটা একটা করে মুক্তগুলিকে সে যখে ধনের মতো সংগ্রহ করে আগলে রেখেছিল। সেটা চুরি যাওয়াতে তার মনে ঠিক কি হচ্ছে সেটা তো আপনি বুঝতেই পারছেন। সত্যি কথা বলতে কি জানেন তো মিস্টার রয়, এখন আমার মনে হচ্ছে কি, যদি ওই মুক্তগুলোর ওপর লোভ না করতাম তাহলে তো সে তো আমাকে সেটি উপহার হিসেবে দিতও না, তার এই মুক্তগুলো হারিয়েও যেত না। প্রতিটা মুহূর্তে না এই সব কিছুর জন্য আমার নিজেকে দোষী বলে মনে হচ্ছে, অপরাধী বোধ হচ্ছে। আমি যেন কিছুতেই নিজের মনকে সান্ত্বনা দিতে পারছি না। মাথিনার চোখের কোল দুটো জলে ভরে আসে, নেশায় রক্তিম চোখ দুটো জলে টলমল করতে থাকে। আর এও আমাদের কাছে স্পষ্ট হয়ে যায়, মুখে ওই মহিলা একটু আগে যাই বলুক, ওর স্বভাবে চরিত্রে যতই অসামঞ্জস্য থাক, ওর স্বামী জোসেফকে সত্যিই ভালোবাসে। আর হয়তো নিজেও সে কথাটা জানে না। কথা বলা বোধহয় শেষ হয়ে গিয়েছিল মাথিনার। সে অতঃপর কেমন ঝিম দিয়ে বসে থাকে। রাত বেশ হয়েছে। হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম রাত তখন প্রায় 11:30। বাইরে এখনো বৃষ্টি পড়ছে কিনা কে জানে। শীততাপ নিয়ন্ত্রিত হোটেলের ঘরের মধ্যে বসে সে কথা জানবার উপায় ছিল না। কিরিটিও চুপচাপ বসে থাকে। তার বসবার ভঙ্গির মধ্যে তাড়াতাড়ি উঠবার কোনো লক্ষণই যেন পরিলক্ষিত হয় না। ঘরের মধ্যে আমাদের তিনজনকে ঘিরে একটা স্তব্ধতা থমথম করছে। হঠাৎ কিরিটি স্তব্ধতা ভঙ্গ করে বললে, আচ্ছা মিসেস জোসেফ, আপনার যে মুক্তার হারটা চুরি গিয়েছিল তাতে কতগুলো মুক্ত ছিল বলতে পারেন? ওই মুক্তোর মালাগুলির মধ্যে যতগুলি মুক্ত ছিল তার সব ছিল না ওর মধ্যে। তবে সব ছিল না মানে ঠিক বুঝলাম না। ওই মুক্তোর হারটির মধ্যে রেয়ার আর মূল্যবান মুক্তগুলি মিলিয়েছিল গোটা কুড়ি। তার মধ্যে ব্লু কুইন মুক্তটি ছাড়া বাকি 11টি যে মূল্যবান মুক্তগুলি ছিল সেগুলি ছিল বেশ দামি। অন্তত 20,000 তো তার দাম হবেই। এছাড়াও বাকিগুলো ছিল আসল মুক্ত, যদিও সেগুলির অত দাম ছিল না। আর কতগুলো মুক্ত ছিল? ওই ধরুন সব মিলিয়ে গোটা 48টা। কিন্তু সাডেনলি আমাকে ও কথা কেন জিজ্ঞাসা করছেন মিস্টার রয়? কারণ মুক্তগুলো সব আমরা পারবো না শেষ পর্যন্ত উদ্ধার করে দিতে। হোয়াট? কারণ আমার অনুমান, কি অনুমান? বলুন মিস্টার রয়, কি অনুমান? মুক্তোর মালাটা যে চুরি করেছে সে সঙ্গে সঙ্গেই হার থেকে মুক্তগুলো খুলে ফেলেছে। কেন আপনি এই কথা বলছেন কেন? যেহেতু চোরের ওই মালার মধ্যে সত্যিকারের আসল ও রেয়ার যে মুক্তগুলো ছিল সেগুলোর উপরেই লোভ ছিল, সে হয়তো তাই মালাটা হাতে পাওয়ার সঙ্গে সঙ্গেই মালা থেকে সে মুক্তগুলো খুলে নিয়েছে, আর সব মুক্তগুলো হয়তো একজনের কাছে নেই। কি বলছেন কি আপনি এসব মিস্টার রয়? মুক্তগুলো লুকিয়ে রাখতে হলে সেটাই প্রকৃত উপায়। আচ্ছা, যে বিশেষ মুক্তগুলোর কথা একটু আগে আপনি বললেন তার এক একটির সাইজ কিরকম হবে? সাইজ ধরুন না কম বেশি ওই এক একটা মটরের আকার হবে। আচ্ছা মিসেস জোসেফ, আজ অনেক রাত হলো, এবার আমরা উঠব।
আরে আরে আরে, এ কি উঠে যাচ্ছেন যে? এত রাত্রিবেলা কিছু না খেয়ে আপনারা এইভাবে চলে যাবেন? দ্যাটস নট ফেয়ার। না না, আজ নয়। যদি আপনার মুক্তগুলো উদ্ধার করতে পারি তাহলে একদিন সে ভোজ খাওয়া যাবে। সে রাত্রের মতো অতঃপর আমরা বিদায় নিয়ে উঠে দাঁড়ালাম। বাইরে বের হয়ে দেখি বৃষ্টি তখনও ঝরছে, তবে প্রবল বর্ষণ নয়, ধীরে ধীরে বৃষ্টি হচ্ছে। আকাশ তখনও মেঘাচ্ছন্ন কালো, এলোমেলো জলে হাওয়া বইছে। গাড়িতে উঠে আমি বললাম, আমাকে নামিয়ে দিই চাকরিটি। আর কৃষ্ণা হয়তো ওদিকে আমাদের জন্য গরম খিচুড়ি করে অপেক্ষা করছে। হীরা সিং, কোঠি। আমি আর প্রতিবাদ করলাম না। গাড়ি কিরিটির বাড়ির দিকেই চলল। আচ্ছা কিরিটি, বল সুব্রত। তুই কি সত্যিই মনে ভাবছিস ওই মুক্তগুলো সন্ধান করতে পারবি? সেগুলো হয়তো এতদিনে কোনো সুদূরে পাচার হয়ে গিয়েছে। না, সেটা কোনো মতেই সম্ভব নয়। কেন? প্রথমত, ওই মুক্তগুলোর দাম একমাত্র সাচ্চা জহুরির কাছেই। সবাই ওর মূল্য বুঝবে না। দ্বিতীয়ত, যে মুক্তগুলো সরিয়েছে সে ভালো করেই জানে জোসেফের প্রাণ ছিল ওই মুক্তগুলো, এবং সে রীতিমতো একজন জুয়েলার হিসেবে পরিচিত ব্যক্তি, অর্থাৎ তার অর্থও আছে। কাজেই সে এত সহজে ব্যাপারটা হজম করে নেবে না হয়তো। তৃতীয়ত, ওই মুক্তগুলো ক্রয়ের জন্য উপযুক্ত খরিদ্দারও চাই। কিন্তু ধর সে যদি সিঙ্গাপুরেই ওর খরিদ্দার পেয়ে গিয়ে থাকে? পেলেও সে মুক্তগুলো ওই সিঙ্গাপুরে বসেই বেচাকেনা করার সাহস পাবে না। কাজেই তাকে সিঙ্গাপুর ছেড়ে অন্যত্র যেতেই হবে, এবং সেদিক থেকে ভারতবর্ষের মতো জায়গায় হচ্ছে সর্বাপেক্ষা উপযুক্ত স্থান। তাহলে তোর ধারণা মুক্তচোর বর্তমানে নিশ্চয়ই এইখানে এসেছে? একদম, নিঃসন্দেহে। কিন্তু ইউরোপেও তো সে যেতে পারে। কিন্তু সেখানে বিক্রি করতে চাইতে এখানে তার আরও অনেক সুবিধা হবে। তাছাড়া এই ব্যাপারের সঙ্গে ঘনিষ্ঠভাবে সংশ্লিষ্ট আর একটা বিশেষ ব্যাপার তুই ভুলে যাচ্ছিস কেন সুব্রত? কি ব্যাপার বলতো? সেই কালো পাখিটা। ও আচ্ছা, সেই কালো পাখি। হ্যাঁ রে, সেই ময়না পাখিটা। তোর কি ধারণা তাহলে সত্যি ওই কালো পাখিটার সঙ্গে জোসেফের মুক্তগুলোর চুরি যাওয়ার কোনো যোগাযোগ আছে? কেবলমাত্র ধারণা নয় সুব্রত, আমি বলতে পারি এখন একেবারে স্থির নিশ্চিত। সত্যি? হ্যাঁ, যার প্রথম পর্বে মুক্তোর মালাটি চুরি, দ্বিতীয় পর্বে মাথিনের ভৃত্য রঘুনাথনের অকস্মাৎ নিরুদ্দেশ, ও সেই সঙ্গে কালো পাখিটা তৃতীয় পর্বে উভয়ের ভারতে আগমন, চতুর্থ পর্বে হতভাগ্য চিড়িয়া ব্যবসায়ী ইউসুফ মিয়ার অজ্ঞাতে অগ্নিতে হস্তপ্রসারণ, পঞ্চম পর্বে তার নৃশংস মৃত্যু, ও সেই সঙ্গে পুনরায় কালো পাখিটির নিরুদ্দেশ হয়ে যাওয়া। সব ঘটনাগুলি যদি বিচার করিস তো দেখবি একে অন্যের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে, এবং যা আমাদের চক্ষুকে অঙ্গুলি প্রদর্শন করে বলে দিচ্ছে মুক্তগুলো সিঙ্গাপুর থেকে ভারতবর্ষে এসেছিল। ও, তারপর? তারপরে ব্যাপারটি অবশ্য কিছুটা জটিল। কেন জটিল? কেন জটিল হচ্ছে ওই ঘটনার সঙ্গে ডি সিলভা কেমন করে জড়িত হয়ে পড়ল। তারপর যে স্যুট পরিহিত লোকটি, দেখতে বেঁটে, গায়ের রং ফর্সা, চ্যাপ্টা নাক, ছোট ছোট চোখ, পুরু ঠোঁট, বছর 40 বয়স, যার বর্ণনা শুনে ভারতীয় বলে মনে হয় না, ময়নাটা কিন্তু ইউসুফের দোকানে এসেছিল দিন 7 মধ্যেই। সে লোকটিকে সে অবশ্যই ময়নাটার খোঁজ পেয়েছিল। কেমন করে পেল? হয়তো ডিসিলভার কাছে শুনেছিল সে। না। কেন? তাই আমার ধারণা সে কোনো ক্রমে জানতে পারে ব্যাপারটা, তাই ময়নাটা হাতাবার জন্য 2000 টাকা পর্যন্ত দর তুলে একটা চান্স নিয়েছিল মাত্র। তাতে যখন হলো না, সে চলে গেল। অবশ্যই সে চোখের আড়ালে গেলেও ময়নাটার লোভ ছাড়তে পারেনি এবং সুযোগের অপেক্ষায় ছিল। তুই কি তবে বলতে চাস কিরিটি সেই লোকটাই? আমার অনুমান যদি মিথ্যে না হয় সুব্রত, সেই ইউসুফের হত্যাকারী ও ময়না চোর। তাহলে ডিসিলভা বা যে লোকটি ময়না বেচেছিল তারা ময়নাটা সত্যিকারের দাম জানতো না। ডিসিলভার সঙ্গে যে লোকটি ময়না বেচতে এসেছিল সেই কি রঘুনাথন? সম্ভবত সে রঘুনাথন নয়। তবে কে? সে এক তৃতীয় ব্যক্তি হয়তো। তাই? ইউসুফের মতো তাকেও বেঘরে প্রাণ দিতে হয়েছে ওই ময়নাটার জন্য। বলিস কি? হ্যাঁ, ময়নাটা চুরি পর্যন্তই তার শেষ কৃত্য।
তারপর তাকে লোভের দণ্ড দিতে হয়েছে। আমি তোর কথাটা ঠিক বুঝতে পারছি না এখনো। তাছাড়া তুই ধারণাই বা করছিস কি করে রঘুনাথ নিহত হয়েছে? ওই মুক্তগুলো অভিশপ্ত রে। অভিশপ্ত মানে? মানে সেই মুক্তই রঘুনাথনের মৃত্যুর কারণ বলে। মুক্তগুলো? হ্যাঁ, কিন্তু আর না, বাড়ি পৌঁছে গিয়েছি। কৃষ্ণার টেম্পারের মার্কারির কলমটা হয়তো এখন সেই সীমানায় আরোহণ করেছে আমার বিলম্বের জন্য। চল চল চল। গাড়ি এসে ওই সময় দোরগোড়ায় থামলো। বৃষ্টি তখনও ঝিরঝির করে অবিশ্রান্ত পড়ছে। কৃষ্ণা সত্যিই চটে গিয়েছিল, কারণ ইদানিং কিরিটির রক্তচাপ বৃদ্ধি পাওয়ায় কিরিটির খাওয়া বিশ্রাম সম্পর্কে সে অত্যন্ত সজাগ থাকত। এতটুকু অনিয়ম সে বরদাস্ত করতে পারত না। দুজনকে ঘরে ঢুকতে দেখে কৃষ্ণা বলে, এই তোমাদের ঘন্টা 2, হ্যাঁ? তুমি একটা অঘটন না ঘটিয়ে ছাড়বে না দেখছি। মরতে তো একদিন হবেই প্রিয়ে, তা সে মৃত্যু যদি করোনারই হয়, তার চাইতে সুখের মৃত্যু আর কি হতে পারে। ঠিক আছে, মনে থাকবে কথাটা আমার। ভুল হয়ে গিয়েছে, মুখ ফসকে বের হয়ে গিয়েছে, আর এমনটি হবে না। এবারটির মতো ক্ষমা ঘেন্না করে। থাক থাক। কৃষ্ণা ঘর থেকে বের হয়ে গেল। দিলি তো ওকে চটিয়ে? কিরিটির মৃদু হাসলো। চল আর দেরি করিস না, সত্যি অনেক রাত হয়েছে, এবার খাবার টেবিলে গিয়ে বসা যাক। হ্যাঁ, তুই যা, আমি আসছি। আমাকে একটা জরুরি ফোন করতে হবে। এত রাত্রে আবার কাকে কল করবি? পূর্ণ লাহিড়িকে। এই রাত 12:15টায়? কথাটা জরুরি, তাকে জানানো দরকার এক্ষুনি। কথাটা বলে কিরিটি এগিয়ে গিয়ে ফোনের রিসিভারটা তুলে নিয়ে ডায়াল করে। একটু পরেই বোধহয় অন্য পাশ থেকে সাড়া পাওয়া গেল। হ্যাঁ, আমি কিরিটি। লাহিড়ি সাহেব, রেঙ্গুনগামী জলযান জাহাজটা কবে ছাড়ছে ক্যালকাটা পোর্ট থেকে একটা খবর নিতে পারেন? এক্ষুনি পারবেন? ঠিক আছে, জেনে এক্ষুনি এই রাতেই আমাকে জানান। আচ্ছা, জাহাজটা তো পলিশ জাহাজ, তাই না? আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ফোনটা রেখে দিয়ে কিরিটি আমার মুখের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ চল সুব্রত, খেয়ে আসি। টেবিলে খেতে বসে দেখি দুজনের মতো প্লেট। সামনে দাঁড়িয়ে থাকা কৃষ্ণাকে বললাম, কি ব্যাপার, তুমি খাবে না? না, তাহলে আমিও খাবো না। আমি খেয়েছি, তোমাদের আর ওয়েট করতে হবে না, তোমরা খেয়ে নাও। আমি বিশ্বাস করতে পারলাম না। বাহ, বিশ্বাস না করার কি হয়েছে? সত্যিই আমি খেয়েছি, তোমরা খেয়ে নাও এবার। বিশ্বাস করবো কেন? সত্যিই তুমি এখনো খাওনি। যাও, তোমারটাও নিয়ে এসো। একসঙ্গে খেতে খেতে আজকের অভিযানের গল্প শোনাবো তোমায়। ও আমি শুনতে চাই না, যাও তো। নাই বা শুনলে, কান বন্ধ করে খেয়ে যেও। বলছি না খেয়েছি আমি, তোমরা খেয়ে নাও। সত্যি তোমাকে নিয়ে আর পারি না সুব্রত। অনেক দেরিতে বুঝেছো দেবী, তাড়াতাড়ি যাও, খিদে পেট চোঁচো করছে। কৃষ্ণা অতঃপর আর দেরি না করে আমাদের সঙ্গেই বসে পড়ে। খাওয়া যখন প্রায় শেষ হয়ে এসেছে, পাশের ঘরে ফোন বেজে উঠল। কিরিটি তাড়াতাড়ি উঠে গিয়ে রিসিভারটা তুলে নিল। হ্যালো, হ্যাঁ আমি কিরিটি। কি বললেন? কাল সকালে ভোর 5টায় ছাড়বে জাহাজ? আচ্ছা, যেমন করে হোক আপনাকে পোর্ট পুলিশের সাহায্যে বাটরির ডিপারচারের সময় অন্তত ঘন্টা কয়েক পিছিয়ে দিতে হবে। আরে পারবেন পারবেন, সব জানতে পারবেন। শুনুন, ভোর 5টা নাগাদ আপনি এখানে চলে আসবেন। আর হ্যাঁ, এই গরিবের গৃহে 2 আর্ম কনস্টেবল নেবেন ও নিজে আগ্নেয়াস্ত্র সহ শোভিত হয়ে আসবেন। আরে কিচ্ছু মুশকিল নয়, আপনি অনায়াসে এই ব্যবস্থাটুকু করে দিতে পারবেন মিস্টার লাহিড়ি। আচ্ছা, আপাতত গুড নাইট। ফোনের রিসিভারটা নামিয়ে রেখে কিরিটি আবার খাবার ঘরে এলো। সুব্রত, কি বল? রাত এখন 12:30, ঠিক 3 ঘন্টার সময় দেবো। যা শুয়ে পড়, কি একটু ঘুমিয়ে নে। ঠিক ভোর 4টেই উঠতে হবে। ব্যাপার কি? অত ভোরে কোথাও যেতে হবে নাকি? হ্যাঁ, যেতে হবে। কোথায় যেতে হবে? আরে বাবা, কালই জানতে পারবি। যা এখন শুয়ে পড় গিয়ে। কিরিটি কথাগুলো বলে আর দাঁড়ালো না, ঘর থেকে বের হয়ে গেল। লাহিড়ির সঙ্গে ফোনে একটু আগে কিরিটির যে কাটা কাটা একতরফা কথাগুলো হলো, তাতে এইটুকু বুঝতে পেরেছি কোনো একটি জাহাজের শিডিউল ডিপারচার যাতে ক্যান্সেল করা হয় সেই মতো লাহিড়িকে নির্দেশ দেওয়া হলো। কিন্তু কেন? তবে কি ওই জাহাজেই মুক্তচোর পগার পা দেওয়ার মতলব পড়ছে? কিন্তু সে কে? লোকটা কে হতে পারে? সেই চ্যাপ্টা মুখ, ভোতা নাক, কুতকুতে চোখ,
যে লোকটা ডিসিলভার সঙ্গে এসেছিল ময়নার সওদা করতে, সেই কি তাহলে সকল নাটের গুরু? কিরিটি চোখ মুখের চেহারা দেখে মনে হয় সে কোনো একটা স্থির সিদ্ধান্তে ইতিমধ্যে পৌঁছেছে। কোনো রহস্যের শেষ মীমাংসার কাছাকাছি এসে চিরদিন কিরিটি সহসা অমনি গম্ভীর হয়ে যায়। মনের মধ্যে একটা অস্বস্তি নিয়ে নির্দিষ্ট ঘরে গিয়ে আলোটা নিভিয়ে দিয়ে শুয়ে পড়লাম, কিন্তু ঘুম আসে না। বাইরে আবার বৃষ্টি শুরু হয় জোরে। হয়তো কাল রাতের মতো আজও সারা রাত বৃষ্টিই ঝরবে। এখন অন্তত বুঝতে পারছি মাথিনার সেই মূল্যবান মুক্তোর মালার সঙ্গে জড়িত আছে সেই ময়না পাখি চুরি যাওয়াটা এবং হতভাগ্য ইউসুফের হত্যা। কিন্তু যোগসূত্রটা কোথায়? কোথাও মুক্তোর মালার সঙ্গে সেই ময়না পাখি যোগাযোগ রয়েছে? কোনো অদৃশ্য সূত্রে দুটি ব্যাপার ঘনিষ্ঠভাবে পরস্পরের সঙ্গে বাঁধা রয়েছে? ভাবতে ভাবতে হঠাৎ বিদ্যুৎ চমকের মতো যেন একটা সম্ভাবনা মনের পাতায় উকি দিয়ে যায়। তবে কি? কিন্তু পরক্ষণই আমার মনে হয় অতগুলো মুক্ত, তাছাড়া না, সব কেমন যেন তালগোল পাকিয়ে যেতে থাকে। চিন্তা করতে করতে কখন ঘুমিয়ে পড়েছিলাম। একে দুপেগের নেশা, তার উপরে ভরপেট গরম খিচুড়ি আর মাংসের কোরমা। আপনার থেকে কখন দু চোখের পাতা ঘুমে ভারী হয়ে বুঝে এসেছিল। কিরিটির ডাকে ঘুমটা ভেঙে গেল। এই সুব্রত, কিরে, ওঠ, তাড়াতাড়ি ওঠ। ধরফর করে শয্যার উপর উঠে বসলাম। তাড়াতাড়ি রেডি হয়ে নে, কৃষ্ণার চা হয়তো রেডি হয়ে গেছে, লাহিড়ী সাহেব হয়তো এখন এসে পড়বেন। ওঠ, তাড়াতাড়ি ওঠ। আজ গল্প ফ্যাক্টরিতে আপনারা শুনছিলেন নিহার রঞ্জন গুপ্তের লেখা কিরিটি অমনিবাসের কালো পাখি দ্বিতীয় পর্ব। গল্পের সূত্রধার ও মাথিনার চরিত্রে ছিলাম আমি নিশা, কিরিটির চরিত্রে ছিল ধ্রুব, কৃষ্ণার চরিত্রে প্রাপ্তি, মালার চরিত্রে সোহিনী। এছাড়াও পর্ব পরিচালনা, আবহ সঙ্গীত, স্পেশাল এফেক্টস, পোস্টার ডিজাইন ও গল্প পাঠে ছিল অর্ঘ্য। আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই লাইট অফ কনসিয়াসনেস তথা চেতনার আলো ইউটিউব চ্যানেলকে আমাদের পাশে থাকবার জন্য। গল্প ফ্যাক্টরি এবার থেকে আপনাদের গল্প পাঠ করে শোনাবে, তাই আপনারা যারা গল্পপ্রেমী আছেন বা গল্প লিখতে ভালোবাসেন, আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া এই ইমেল আইডিতে আমাদের কাছে আপনারা আপনাদের গল্প পাঠাতে পারেন। আজকের মতো সমাপ্ত হলো নিহার রঞ্জন গুপ্তের লেখা কিরিটি অমনিবাসের কালো পাখি দ্বিতীয় পর্ব। তৃতীয় পর্বে কি কিরিটি পারবে এই রহস্যকে ভেদ করতে? জানতে হলে আমাদের সাথে হাজির থাকুন। খুব শীঘ্রই গল্প ফ্যাক্টরি নিয়ে হাজির হবে কিরিটি অমনিবাসের কালো পাখি তৃতীয় পর্ব। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।